ওকে, গ্রেট। আচ্ছা, আমরা এখানে যারা আসছি, সবাই মোটামুটি ওয়েব কি জিনিস, ওয়েবসাইট কিভাবে কাজ করে, ওয়েবসাইটটা আসলে ক্লায়েন্ট কেন আমাদের কাছ থেকে বানায় নেয়, বা আমরা আসলে ওয়েবসাইটের কোন পার্ট গুলো কাজ করি, এগুলো মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। ওয়েবসাইটের আরো একটা প্ল্যাটফর্ম আছে, খুবই পপুলার প্ল্যাটফর্ম, মোস্ট পপুলার যদি লিখি, সিএমএস প্ল্যাটফর্ম। সো এখানে দেখেন এই সিএমএস প্ল্যাটফর্ম গুলোর মধ্যে আমরা সবসময় দেখবো ওয়ার্ডপ্রেস কিন্তু অলওয়েজ টপে, তাই না? আচ্ছা, সিএমএস টা আসলে কি? সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনার কন্টেন্ট গুলা ম্যানেজ করবে। সব কন্টেন্ট দেখা যাবে যে একটা ইমেজ কোন জায়গাতে বসবে, কোন টেক্সটটা কোথায় লোড হবে, এই জিনিসগুলো যে ম্যানেজ করবে, এটা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটার আরো ব্রিফ এক্সপ্লেনেশন আছে, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এটা বললাম। আচ্ছা, বাট ফার্স্ট থিং ফার্স্ট, আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে, আমরা যে এখানে আসছি, আমাদের ব্র্যান্ডিং এর ক্লাস হয়েছে না? জি ভাইয়া, জি ভাইয়া। হয়েছে। ব্র্যান্ডিং একটা জিনিস আমরা বুঝছি না, অনলাইনে আইডেন্টিটি ক্রিয়েট করাটা অনেক ইম্পর্টেন্ট, এটা তো আমরা জি সবাই ভাইয়া। বুঝছি, রাইট? আচ্ছা, রাইট ভাইয়া। এটা ইম্পর্টেন্ট, বাট এটার কিছু বেনিফিটও তো অবশ্যই আছে, তাই না? যেমন ধরেন আমি যদি আমার নাম লিখে সার্চ করি, যে নামই ভুল করে ফেলি। আচ্ছা, সো এইখানে যদি আমরা দেখি, এইখানে দেখেন এই যে যে প্রোফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এন্ড এইখানে যদি র্যান্ডম কিছু একটা সার্চ করি, ধরেন আহ কিছু একটা সার্চ করলাম, কিছু নাই এরকম, আমি জাস্ট র্যান্ডম সার্চ করেছি, আমি কিন্তু কারো নাম হিসেবে সার্চ করি, তেমন কিছু নাই এখানে, র্যান্ডম সব রেজাল্ট দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, এই লোকটাও বললো আমি ওয়েবসাইট তৈরি করতে পারি, ওয়ার্ডপ্রেস খুব ভালো কাজ করতে পারি আমি। আর বাকি হচ্ছে, এই লোকটাও বললো আমি ওয়ার্ডপ্রেসে খুব ভালো কাজ করতে পারি, ওয়েব সেক্টরে আমার এক্সপিরিয়েন্স আছে। এই দুইটার মধ্যে আপনি কাকে হায়ার করবেন বলেন তো? যেটা ট্রু এটা বলেন। আপনি ধরেন ক্লায়েন্ট, আচ্ছা আপনারা আজকে ক্লায়েন্ট, আমি সেলার। মানে এখানে যদি রিসার্চ করা যায় যে আসলে দুজনকে দেখবো যে আসলে কে কিরকম, তাহলে অবশ্যই আপনি। আর যদি হচ্ছে কেউ কথা দিয়ে মানে কথার স্মার্টনেস করে, সেই ক্ষেত্রে একটু আলাদা হয় মনে হয়। কমিউনিকেশন করার পরে হয়তো বা আর একটু বুঝতে পারবো, তাই না? বাট ফার্স্টে যে ইমপ্রেশনটা, এই ইমপ্রেশনে মোটামুটি বেশিরভাগই সম্ভাবনা যে এই প্রোফাইলটা চুজ করবে, তাই না ক্লায়েন্ট? রাইট ভাই। আমাদের বেনিফিটটা এই জায়গায়, আমাদের সাথে যখন ক্লায়েন্ট কথা বলবে, বেশিরভাগ সময় এমন হবে ক্লায়েন্ট আমার নামটা দেখে একটু অনলাইনে সার্চ করে দেখবে, দেখি তো এই লোকটা আসলে অনলাইনে কোনো কিছু আছে কিনা, আসলে স্ক্যাম কিনা, আসলে কাজ পারে কিনা। কারণ আমি যখন কাজ পারি, তখন অনলাইনে অবশ্যই আমার কোনো না কোনো আইডেন্টিটি থাকবে, আমি যদি এক্সপিরিয়েন্স পারসন হই। যেমন আমি ক্লায়েন্টকে যখন আমি বলি যে আমার হচ্ছে 8 বছরের ওয়েব সেক্টরে এক্সপিরিয়েন্স আছে, ক্লায়েন্ট তখন কিন্তু ওর মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটা আসবে, 8 বছরে কিছু না কিছু কাজ তো তার অনলাইনে আসছে, আসছে না? এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, আসার পরে ধরেন এইটা আমি বুঝলাম যে ট্রাস্টেড ফেস তৈরি হলো, এরপরে সর্বপ্রথম ক্লায়েন্ট কোথায় ভিজিট করে বলেন তো, বোঝার জন্য যে এই লোকটা আসলে কাজ পারে কিনা? আপনারা কোথায় ভিজিট গুগলে করবেন ভাই। বলেন? পার্সোনাল ওয়েবসাইটে। পার্সোনাল ওয়েবসাইটে ভিজিট করবেন, কারণ কি? কারণ পার্সোনাল ওয়েবসাইটে তো তারই তৈরি করা হবে, কারণ সে ওয়েবসাইট তৈরি করতে পারে, তাই না? আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইটে ভিজিট করে হয়তো বা আমরা এখানে অনেক ইনফরমেশন পাবো, তার ইনফরমেশন গুলো তারা দেখলো, দেখে বুঝলো হ্যাঁ সে কাজ পারে, তার এক্সপিরিয়েন্সের সাথে আমার যা দরকার এটা মিট করতেছে, তখন কিন্তু সে দেখা যাবে যে কনফার্ম হবে বা আমাকে কাজ দিবে। এটা শুধুমাত্র আমি বলতেছি মার্কেট প্লেসের ক্ষেত্রে না, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে আপনার কোনো একটা কিছু দেখলাম, আমরা যখন মার্কেটিং করবো সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন একটা পোস্ট করবো লিঙ্কডইনে বা কোথাও একটা, ক্লায়েন্ট কিন্তু ওইখান থেকে নক করবে যে হ্যাঁ এই ছবিটা তো ভালো, এই ওয়েবসাইটটা তো সুন্দর ডিজাইন করছে, কে ডিজাইন করছে? মুখে ডিজাইন করছে। সার্চ করলো গুগলে তাকে খোঁজার জন্য, সার্চ করে পাইলো, তার ওয়েবসাইটটা দেখলো, সে দেখলো হ্যাঁ সে ভালো কাজ পারে, সে কিন্তু নক করে আমাকে কাজ দেওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। কারণ আমরা তো সারা জীবন মার্কেট প্লেস থেকে যে কাজ বের করবো বিষয়টা এরকম না, আমার তো কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া থেকে আসবে, কিছু ক্লায়েন্ট দেখা যাবে ডিরেক্টলি আমাকে নক করবে, তাই না? কিছু ক্লায়েন্ট রেকমেন্ডেশন থেকে আসবে। তো তারা যে শোকেসটা আমরা তাদেরকে শো করবো, সেটা কিন্তু আমাদের পার্সোনাল ওয়েবসাইটটাই, এবং সেইখানে আমরা হয়তোবা আমাদের প্রিভিয়াস কাজ আমরা এখানে লাইব্রেরির মতো স্টোর করে রাখবো। লাইক যে দেখেন কিনা কিছু প্রজেক্ট আমি স্টোর করে রাখছি, এগুলো কিন্তু ক্লায়েন্ট দেখার পর বলে এই প্রজেক্টটা আমার কাছে ভালো লাগছে, এই প্রজেক্টটা আমাকে করে দাও তো। তো সে কি করে, এখানে ক্লিক করে প্রজেক্টটা দেখে, হ্যাঁ এই প্রজেক্টটা সুন্দর লাগছে, আমার এরকম কিছু একটা দরকার, ঠিক আছে? তখন কিন্তু ক্লায়েন্ট এখান থেকে চুজ করতে পারে। আচ্ছা ফাইন, এখন পয়েন্ট হচ্ছে, এই যে জিনিসটা আমরা করলাম, ধরেন আমারও পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আপনিও একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ক্লায়েন্টকে দিলেন, সেটা হচ্ছে এটা। ধরেন আমি জাস্ট দেখাই, এক্স ওয়াই জেড, এইটা। এখন আমি এইটা আপনাকে দিলাম, বললাম এটা আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, আরেকজন ফ্রিল্যান্সার এইটা দিল যে এটা আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, এই দুইটার মধ্যে বলেন তো ক্লায়েন্ট কোনটাতে ক্লিক করবে আর কোনটাতে ক্লিক করবে না? যেটাই ডট কম আছে মেবি ওইটা ফার্স্ট চয়েসে থাকে। ফার্স্ট চয়েসে থাকবে। এটা কেন ক্লিক করবেন? আপনাকে দিলে আপনি কেন ক্লিক করবেন না? এটা কারণ কি? আপনি ক্লায়েন্ট হিসেবে ধরেন এটাকে আপনি ডিক্লাইন করলেন, কারণ এটা কি এটা? এটা আনপ্রফেশনাল দেখা ভাই, যে আসলে ওকে, সে ফ্রিতে কাজ করতেছে। ট্রু, ওকে।
এটা একটা ব্যাপার। আর হচ্ছে এটা স্প্যামিও হইতে পারে, তাই না? হ্যাকিং কিছুও থাকতে পারে, কারণ সাইটটা দেখে কোনো ভেরিফিকেশন বা কিছুই আমি পাচ্ছি না। স্বাভাবিক, আমরা কিন্তু অনলাইনে কিন্তু মোটামুটি এতটুকু সতর্ক। আর ওরা তো আমাদের থেকে অনলাইনের জগতে অন্তত আগে পরিচয় হয়েছে ওদের, তো ওরা কিন্তু এই বিষয়ে আরো বেশি সতর্ক, তাই না? তো এই বিষয়টা আমাদেরকে জি। মাথায় রাখতে হয়, ছোট ছোট জিনিস ম্যাটার করে। আচ্ছা দেখেন, ছোট ছোট জিনিস কখন ম্যাটার করে, ধরেন একই শপ, একই সাথে দুইটা শপ আছে, একটা শপের লাইটিং অনেক ভালো, আর একটা শপের দেখা যায় লাইটিং অত ভালো না, বা শোকেস অত বেশি করে রাখে নাই। আর আরেকটা শপের, যেটা আমি বললাম যে লাইট অতটা ভালো না, বাট শোকেস করেও রাখে না, অন্য শপটা ঠিকই সুন্দর করে লাইটিং করছে, শোকেস করে রাখছে। এই দুইটার মধ্যে সেলের পার্থক্য তো অবশ্যই হবে, তাই না? এটার অবশ্যই। কিন্তু ছোট ছোট জিনিস ম্যাটার, কিন্তু ওইখানে যদি আর কোনো শপ না থাকতো, একটাই শপ থাকতো, সেটা লাইটিং ভালো হোক খারাপ হোক, আমার ওটা দরকার, আমাকে ওইখানে যাইতেই হবে। বাট অনলাইনের জগৎটা কি এরকম যে ওর কাছে সেলার নাই, বা অনলাইনে কাউকে পাবে না সে কাজ করাইতে গেলে খুঁজে, এরকম? নাকি তার কাছে অনেক অপশন আছে? অল্টারনেটিভ অনেক অপশন থাকে। অনেক অপশন আছে, তো তখন আমাকে কি করতে হবে? পারফেকশনের দিকে যেতে হবে না, বাকিদের থেকে ডিফারেন্ট করতে হবে, বাকিদের থেকে এই প্রফেশনালিজমের দিক থেকে আমাকে একটু আগায় থাকতে হবে, যাতে করে ক্লায়েন্ট আমাকে দেখে কাজটা দ্রুত আমাকে হায়ার করে, রাইট? So, এই বিষয়টাতেই আমাদের যেটা আসতেছে, পার্সোনাল যে ওয়েবসাইটটা আসতেছে, পার্সোনাল পোর্টফোলিও ডিজাইন। পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট ধুপ করে আমরা বানাই ফেলবো না, আমাদেরকে আগে শিখতে হবে ওয়ার্ডপ্রেস, দেন ওইটার উপরে আমাদের কাজ করতে হবে। যদি আমরা ওয়ার্ডপ্রেসে পোর্টফোলিওটা করি, ম্যাক্সিমাম কিন্তু ওয়ার্ডপ্রেসে করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ এসইও এবং অনেক কিছুর ব্যাপারে আমরা ওয়ার্ডপ্রেসে আগাই থাকতে পারবো। এখন ডোমেনটা আমরা কি চুজ করব? আমার যখন একটা পার্সোনাল ওয়েবসাইট হবে, পার্সোনাল একটা ওয়েবসাইট আমি করবো বা ক্লায়েন্টকে আমি শো করবো, আমার ডোমেনটা কেমন হইতে পারে? আমার ডোমেনটা এরকম হইতে পারে, আমার ডোমেনটা এরকম হইতে পারে। এখন দুইটার মধ্যে অবশ্যই আমি জানি এটা সবসময় আগাই থাকবে, কারণ এটা আমার নামের সাথে হুবহু মিল আছে, তাই না? আমি দেখতে পাচ্ছি নামের সাথে হুবহু মিল আছে না? কি ভাই? এইখানে কিন্তু আমি একটু ক্লায়েন্টের কাছে ট্রাস্টের ব্যাপারে আগাই যাব। এখন পয়েন্ট হচ্ছে, এই জিনিসটা আমরা যে নিব, এটা নেওয়ার জন্য আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং, আশা করি সবার ব্র্যান্ডিং নেম চুজ করা হয়ে গেছে। ব্র্যান্ডিং নেমের উপরে হইতে জি হবে, ভাই। এন্ড আমাদের এটা যাতে ডট কম হয়। ডিফারেন্ট আরো অনেক ডোমেইন হয়, ডট মি, ডট টেক, এগুলো নেওয়া যায়, বাট আমরা সবসময় সর্বোচ্চ রেকমেন্ডেশনে যেটা নাকি সেটা হচ্ছে ডট কম। অবশ্যই ডট কম অ্যাভেলেবল থাকে, ডট কমটাই চুজ করা উচিত। এখন আমাদেরকে দেখতে হবে এটা অ্যাভেলেবেল আছে কিনা, কারণ আমরা চাইলেই তো আর নিতে পারতেছি না, তাই না? একটা জিনিস আমি পছন্দ হইলো তাই যে নিতে পারবো এরকম না। সরি, স্পেলিং মিস্টেক। এখন কাছাকাছি কত ওয়েবসাইট থাকে, তাই না? একটা র্যান্ডম ফিশিং ওয়েবসাইটে নিয়ে গেছে আমাকে। তো অনলাইন জগৎটা এরকম, এই জন্য ক্লায়েন্টরাও খুব সেন্সিটিভ থাকে কিন্তু একটা জিনিস সার্চ করার জন্য, একটা জিনিস ই করার জন্য। আচ্ছা, বেশিরভাগ সময় দেখবেন একটা ওয়েবসাইট ভুল স্পেলিং হলে একটা ফিশিং ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে, হয়তো বা দেখা যাবে যে হয়তো আইডেন্টিটি কোনো কিছু সে এখানে মার্কেটিং করতেছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে? আচ্ছা, আর ওইসব ওয়েবসাইটে যদি কখনো ভিজিট হয়ে যায়, কিছুতে ক্লিক করবেন না, ভুলেও না। ওইখানে যদি ক্লিক করেন, দেখা যাবে অনেক সময় আপনার ডাটা লিক হওয়ার সম্ভাবনা আছে, বা আপনার ব্রাউজারে ভাইরাস ইনজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তো এইখানে আমাদেরকে কি চেক করতে হবে? আমাদের ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। আচ্ছা, আপনাদের ব্র্যান্ডিং নেম দেন তো, আমি একটু চেক করে দেখি। মুরাদ রহমান। একটু লিখেন কষ্ট করে জুমের চ্যাটে, যাতে স্পেলিং মিস্টেক না হয়। Okay ভাই। সব ছোট হাতের দিলাম, সমস্যা হুম নেই। হুম হুম, সব ছোট হাতে। ওকে, আর কারো থাকলে দিতে পারেন, আমি আর এটা চেক করে দেখে দিই। আচ্ছা, এইখানে এটা হচ্ছে ব্র্যান্ডিং নেম, ওকে? এই ব্র্যান্ডিং নেমটা আমার ডোমেইনটা অ্যাভেলেবল কিনা কিভাবে দেখবো? লাস্ট আমি ডট কম বসাবো, আর মাঝখানে যে স্পেসিংটা আছে এটা বাদ দিবো। সিম্পল অ্যাজ দ্যাট। এখন আমি এখান থেকে চেক করবো, এখান থেকে চেক হবে, চেক করে আমাকে দাও, এই দেখেন কংগ্রেচুলেশন, এটা অ্যাভেলেবল, তার মানে এটা কিন্তু ও, আপনি নিতে পারবেন। গ্রেট। আচ্ছা, নিশ্চয়। আর কারো ব্র্যান্ডিং নেম চুজ করা আছে? ওকে, আরেকটা পাইছি, আরেকটা পাইছি। আমরা একটু দেখি, চেক, এটাও অ্যাভেলেবল, কংগ্রেচুলেশন। এটা কিন্তু বড় হাতের ছোট হাতের ম্যাটার করে না, সবই ছোট হাতেরই হয়ে যায়, ডোমেন সবসময় ছোট হাতের হয়। বড় হাতের দিলে টোটাল ছোট হাতের হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা আমরা একটু চেক করি, মাঝখানে জাস্ট স্পেসটা কেটে দিব, লাস্টে ডট কম বসাই দিব। চেক, এটা অ্যাভেলেবল আছে, কংগ্রেচুলেশন। ওকে, তাহলে আমরা বুঝলাম, আমরা চাইলে এখানে এই ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পারি যে আমার নামের ডোমেনটা অ্যাভেলেবল আছে কিনা। আচ্ছা, ডোমেনটা অ্যাভেলেবল করে আমাদের দুই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ডোমেনটা যে আমি নিলাম, এই ডোমেনটাকে আমি শুধু আজকের জন্য নিচ্ছি, নাকি আমার ইন ফিউচারে, বা এটা তো 1 বছরের জন্য নিতে হয় ডোমেন হোস্টিং, হ্যাঁ? 1 বছর পরে এই ডোমেনটা যদি ধরেন মেয়াদ শেষ হয়ে যায়, আমি কি এটাকে রিনিউ করবো নাকি ছেড়ে দিব? আপনার কি মনে হয়? ধরেন আমার এই ডোমেনটা আজকে এক্সপায়ার হয়ে গেল,
মানে আপনার কি মনে হয় এটা কি আরো 1 বছরের জন্য আমি কি মেয়াদ বাড়াবো নাকি বলবো না থাক এটা আমার আর দরকার নেই? আপনার কি মনে হয় অবশ্যই বলেন তো? বাড়াইতে হবে অবশ্যই ভাই, ভাই, তাছাড়া তো অবশ্যই। এটাতে ঢুকতে পারবে না আর কেউ। বাড়াইতে হবে। এখন আপনার এটা দরকার, তাই না? এখন জি হ্যাঁ। ভাই। মানুষ কখন সুযোগ নেয় জানেন? যখন আপনার কোনো কিছু দরকার, যখন এই ডোমেনটার মেয়াদ শেষ হয়ে যাবে and এই ডোমেনটা দেখবে যে আপনার খুব দরকার এটা রিনিউ করা, এটার প্রাইস ডোমেন হোস্টিং প্রোভাইডার হুট করে বাড়াই দিবে। আচ্ছা ধরেন আমি সিম্পলি বুঝাই, এইটা আমি ধরেন প্রথম বছর 2000 বা 3000 টাকা দিয়ে আমি নিয়েছিলাম ডোমেন হোস্টিং সবকিছু সহ। এখন এই বছর সে আমাকে বলতেছে এটা 10,000 টাকা লাগবে রিনিউ করতে। আমি কি বলবো, না 10,000 টাকা শুধু শুধু কেন খরচ করবো, আমার রিনিউ করার দরকার নেই? নাকি আপনাদের মনে হয় আমি রিনিউ করবো? চিন্তা করে বলেন, গুরুত্বগত দিক থেকে আপনার কি মনে হয় যে আমার কি নেওয়া উচিত অবশ্যই নাকি না নিলেও চলবে? এই ওয়েবসাইটের কারণে যদি ভাই ক্লায়েন্ট আসে তাহলে অবশ্যই নেওয়া উচিত। ক্লায়েন্ট আসে আপনারা তো বুঝতেই পারতেছেন, কারণ নাম সার্চ করার পর জি ভাই। সর্বপ্রথম এই লিঙ্কটা আসছে মানে অবশ্যই এই লিঙ্কটাতে প্রচুর পরিমাণে ভিজিট হয়। না ভাই, ব্র্যান্ডিং তো এই কাজ করতে হলে সারা জীবন ব্র্যান্ডিং রাখতেই হবে, আমার দু এখন টাকা তাহলে বেশি এই হলেও জিনিসটা কি রাখতেই শুধু হবে। আপনি জানেন নাকি ডোমিনোস প্রোভাইডার সেও জানে? অবশ্যই কেউ তারা জানে। তো জানে। এখন তারা এটা সুযোগ কি নিবে না? বেশিরভাগ সময় এই সুযোগটাই নেয় এবং আমরা রাইট এই রাইট। বিপদটাতেই পড়ি। কি হয় পরবর্তী বছর যখন দেখে এটার ভ্যালু অনেক বেশি, ঠিক আছে, ডোমেনের ভ্যালু চেক করা যায়, ডিএ চেক করা যায়, ডোমেন অথরিটি চেক করা যায়, যখন দেখবে এটাতে খুব ভালো ডোমেনের ভ্যালু আছে, ভালো পরিমাণ ভিজিটর আসে, তখন কিন্তু সে অটোমেটিকলি রিনিউর সময় এটার চার্জটা বাড়াই দিবে। হয়তো শুরুর বছর আমি অনেক সস্তায় নিছিলাম, বাট পরবর্তী বছরে কিন্তু আমার এখানে হিউজ পরিমাণ একটা কস্টিং হলো। নট লাইক দ্যাট সবাই এটা, বাট বেশিরভাগ ক্ষেত্রে এটা ডোমেন বিজনেসের এটা অনেক বড় একটা হিডেন ডেটা আর কি, কারণ এটা সবাই আপনাকে বলবেও না। আপনারা যাদের ডোমেন হোস্টিং নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, আমি জানি না এখানে কেউ নিছেন কিনা আগে, তারা বুঝতে পারবেন। ইন্টারন্যাশনাল প্রোভাইডারদের কিন্তু নিয়েছি সেম ভাই। কাজই করে, দেখা যায় $20 একটা ডোমেন হোস্টিং এর প্যাকেজ নিচ্ছেন, পরবর্তী বছর রিনিউ করার জন্য $70 $72 চার্জ করে। ঠিক আছে। আচ্ছা, ডোমেন হোস্টিংটাকে একবারে 3-4 বছরের জন্য কিনে রাখা যায় ডোমেনটা। কিনে রাখা বা যায়, তারপরে দরকার হ্যাঁ। হয় না আর কি একসাথে এতটা চার্জ। যদি আপনার মনে হয় আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি একসাথে 2 3 4 বছরের কিনে নিতে পারবেন, এটাও করা যায়। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটা একটা বিষয় বুঝলাম আমরা যে আমাদেরকে রিনিউ চার্জের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে কতটুকু বাড়তে পারে বা এই সেম প্রাইসে আমি রিনিউ করতে পারবো কিনা, একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে একটা ডোমেইনের যে ইনফরমেশন, একটা ডোমেইন যদি ধরেন আপনার যখন এই ডোমেইনটা একটা ভ্যালু হবে, তখন এটার প্রতি কিন্তু কিছু হ্যাকারের নজর পড়বে, তাই না? কিছু ফিশিং মানুষজনের নজর পড়বে। তারা কি করবে, এই জিনিসটা হ্যাক করে আপনার কাছে একটা টাকা দাবি করার চেষ্টা করবে। হয় কিন্তু এটা সিম্পল, তাই না? আপনাদের ফেসবুক অ্যাকাউন্টই হ্যাক হয়, আর ডোমেন তো আরো অনেক বড় জিনিস। এখন এটা হ্যাক করার জন্য সর্বপ্রথম কি ইনফরমেশন লাগবে বলুন তো? আর আইডিয়া আছে? একটা অ্যাকাউন্ট হ্যাক করার জন্য সর্বপ্রথম কি ইনফরমেশন লাগে? তার সি এ- প্যানেল। আইপি বা জিমেল। এইটা কোন জিমেল দিয়ে করা বা কোন ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করা, তাই না? রাইট। জি ভাই। আচ্ছা, তারপরে না পাসওয়ার্ডের জন্য সে হয়তো অনেক কিছু ট্রাই করে, বাট জিমেলটা কিন্তু সর্বপ্রথম ইম্পর্টেন্ট। সো ফার্স্ট স্টেপটাই নেই। আর আমরা যদি ফার্স্ট স্টেপটাই যদি ওপেন হয়ে যায়, ধরুন একটা ওয়েবসাইট আছে whois.com, whois.com। এখানে যে উপরে একটা ফিল্ড আছে, এটা না কিন্তু, এইটা উপরের ফিল্ডটাতে আপনি যদি কোনো একটা নাম লিখে সার্চ করেন, ধরেন এই নামটা লিখে সার্চ করলাম, এটা র্যান্ডম একজনের, আমি জানি না এটা কার, আমি সার্চ করে ওই দিন দেখলাম এটা র্যান্ডম সার্চ করতে ওটা চলে আসছে। আমাদের অফিসে এই নামের একজন আছে, বাট তার না এটা। ওকে, এইটাতে দেখেন নর্মালি এটার ইনফরমেশন কিন্তু ওয়েবসাইট বের করে ফেলছে, ওই কবে রেজিস্ট্রেশন করছে, কত তারিখ পর্যন্ত মেয়াদ আছে না, এভরিথিং। এইখানে দেখেন এটা কে রেজিস্ট্রেশন করছে দেখতে পাচ্ছি। জি ভাই। আচ্ছা, লোকেশন, দেখা ফোন যাচ্ছে। নাম্বার, দেখেন তো জিমেল শো জিমেল। করতেছে। ঝামেলা হইলো কিনা? জি ভাই। এখন এইটা কি আমরা চাই যে এরকম আমার সব ডাটা খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে যায় অনলাইনে? না। এইখানে একটা প্রবলেম, তাই না? আচ্ছা, অনেক সময় কি করে, এই জিমেলটাকেও দেখা যায়, অনেক সময় দেখা যায় ফিশিং একজন কেউ যদি জেনে ফেলে, সে এই জিমেলটাকে অনেক সময় টেক ডাউন করার চেষ্টা করে, অনেক কিছু, অনেক ফিশিং, অনেক অনেক হাজার হাজার মেল পাঠায়। তো এটা কিন্তু অনেক বড় রিস্কি একটা জিনিস। যে সেম জিনিসটা যদি আমার ডোমেনের সাথে দেখি, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, দেখেন তো পার্থক্যটা চোখে পড়ে কিনা। আচ্ছা, আমারটাও তো সবই ওপেন, তাই না? দেখেন তো। না ভাই, আপনার জিমেইলে বেশি কিছু দেওয়া আছে, কাস্টমার আর এটা মেবি না, বিজনেস জিমেল। না বিজনেস জিমেইলে এত বড় না। তাহলে বুঝতে পারলেন কিছু? নাম্বারটা কি আমার? না 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 ভাই, এটা কি পোস্টাল কোড ঠিক আছে? ডিটেলস আপনার না। না। না ভাই। পুরো ইনফরমেশনটা হচ্ছে ডোমেইন অথরিটি, ডোমেইন অ্যাডমিনের।
ওয়ার্ল্ডের যে মেইন ডোমেইন অ্যাডমিন তার ইনফরমেশন তো সবাই এমনিতেই জানে, এখানে তো দেখেও কোনো লাভ নাই, তাই না? তাহলে কি আমি সেভ হয়ে গেলাম না এই সাইট থেকে? এটাকে বলে হুই সাইট সিকিউরিটি। ঠিক আছে, এই হুই সাইট সিকিউরিটিটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যারা ওয়েবের কাজ করি আমরা। কারণ আমাদের একটা সময় গিয়ে আজকে হয়তো লাগতেছে না, হইতে পারে যে ইন ফিউচারে আমার কোনো একদিন এটা লাগবে, তাই না? তো তখন কিন্তু আমাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি এটা কি করতেছি বা এটা আমার আদৌ দরকার কিনা। সো উইসাইট সিকিউরিটির যে বিষয়টা, একটা পেইড ফিচার, বাট অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় ফ্রিতে প্রোভাইড করে থাকে। ট্রাই করবো যেখান থেকে আমাদেরকে এটা প্রোভাইড করতেছে, ফ্রিতেই হোক পেইড হোক, আমরা ওইখান থেকে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এই দুইটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে এই ডোমেনটা সারা জীবন এই প্রোভাইডারের কাছে রাখবো, বিষয়টা এরকম না। একটা সময় আমার হইতে পারে আমার কাছে মাস্টার কার্ড আছে, আমার কাছে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে বা যাই আছে, আমি হয়তো ওই দিক থেকে আমার একটা সুবিধা, বা আমি এমন একটা জায়গাতে মুভ করছি, আমার হয়তো বা ওইখানকার কোন একটা প্রোভাইডারের কাছ থেকে নিতে হবে আমার এই ডোমেন হোস্টিংটা। এখন এই জিনিসটা আমার কি করতে হইতে পারে, ট্রান্সফার করতে হইতে পারে, পারে না? এখন ধরেন আমাকে ট্রান্সফার করার জন্য আমরা ওদেরকে বললাম, ওরা বললো আমরা ট্রান্সফার অ্যালাউ করি না, ট্রান্সফার করার জন্য আমরা 20,000 টাকা চার্জ করি। তাহলে একটা ঝামেলা হইলো না? জি ভাই। এখন এই ঝামেলাটা থেকে মুক্ত থাকার জন্য আমরা শুরুতেই কনফার্ম করে নিব এই প্রোভাইডার আমাদেরকে ট্রান্সফার করার অপশন দিচ্ছে কিনা। বুঝতে পারছি? ঠিক আছে, ট্রান্সফার করার অপশন কিন্তু আমাদেরকে দিচ্ছে কিনা এটা কনফার্ম হয়ে নিতে হবে। এটা অনেক ক্ষেত্রে এরকম হয়, ডোমেনের যখন দেখা যায় যে ভ্যালু বেড়ে যায় তখন কিন্তু আমাদেরকে ট্রান্সফার করতে দেয় না। সো এইটার ভুক্তভোগী আমাদের কোডম্যানবি.কম ছিল একটা সময়, পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা এটা ট্রান্সফার করে আনতে পারছি, বাট এটা লম্বা সময় কোন একটা প্রোভাইডার কাছে ছিল এবং তারা আমাদেরকে ট্রান্সফার করার অপশনও দিচ্ছিল না, আর আমাদেরকে হিউজ পরিমাণ চার্জ করতেছিল এটা নিয়ে। সো এই বিষয়টা আমরা একটু সেফ থাকবো যেখান থেকেই নেই। ওকে, গ্রেট। এই কটা বিষয় গেল তাহলে কি ডোমেইনের বিষয়। আচ্ছা, একটা ডোমেইন হইলে তো একটা ওয়েবসাইট লঞ্চ হয় না, তাই না? জাস্ট একটা কম্পিউটার হলে তো কম্পিউটারটা চলে না, কম্পিউটারের জন্য কি লাগে, একটা স্টোরেজ বা হার্ড ডিস্ক লাগে, তাই না? এখন আমাদের ওয়েবসাইটটা রান করার জন্য এরকম শুধুমাত্র একটা ডোমেইন হইলেই চলবে না, আমাদের একটা হোস্টিংও লাগবে বা স্টোরেজ লাগবে। স্টোরেজটা কি, এটাকে বলা হচ্ছে হোস্টিং। আচ্ছা, হোস্টিং এর বিষয়টা হচ্ছে 1 জিবি থেকে শুরু হয়, 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 5 জিবি, সো অন। আমাদের যতটুকু লাগে ততটুকু। এখন আমাদের চিন্তা হইতে পারে 1 জিবিতে ভাই কয়টা ওয়েবসাইট করতে পারবো, 5 জিবিতে কয়টা ওয়েবসাইট করতে পারবো। আচ্ছা দেখেন, যদি মাঝারি মানের ওয়েবসাইট হয়, ওয়েবসাইট গুলো মূলত 250 থেকে 300, 350 MB পর্যন্ত হয়। আর বড় ওয়েবসাইট গুলো 500 বা তারও বেশি হতে পারে। ছোট ওয়েবসাইটটা হয়তো আর একটু কম হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি আমরা যে কাজগুলো করবো এগুলো মাঝারি মানের ওয়েবসাইটে হওয়ার সম্ভাবনা বেশি। সেই ওয়েবসাইট গুলো আমরা ধরে নিলাম অন এভারেজ যদি 300 MB করেও হয়, তিনটা আমরা সাইট করতে পারবো, বা উম, ক্ষেত্র বিশেষে হয়তো 4টা সাইডও আমরা করতে পারবো 1 জিবির সাইডে। এখানে এটা থেকে আমি কন্টিনিউ করতে পারবো, অফকোর্স আমরা কন্টিনিউ করতে পারবো। আমরা দেখা গেল একটা অ্যাসাইনমেন্ট করলাম, 2টা অ্যাসাইনমেন্ট করলাম, 3টা অ্যাসাইনমেন্ট করলাম, আর চতুর্থ অ্যাসাইনমেন্ট করবো, জায়গা নেই। তো আমরা কি করবো, আমরা দেখবো ওই যে প্রথম যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করছিলাম ওটার মার্কস দিয়ে দিছে কিনা। মার্কস দিয়ে দিলে ওটা আমি ডিলিট করে দিয়ে আমি আবার জায়গাটা খালি করে এখানে কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন আমার চিন্তা হইতে পারে যে আমি তো এই যে কাজগুলো করতেছি, এই কাজগুলো আমার পোর্টফোলিও, রাইট? এগুলো তো আমি ক্লায়েন্টকে দেখাইতে পারবো যে এই কাজগুলো আমি করছি। হয়তো আমি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট করলাম, এখন এটা এটা আমার একটা পোর্টফোলিও না? এখন এই পোর্টফোলিওটাও কিন্তু আমি চাইলে স্টোর করে রাখতে পারি। স্টোর করে রাখতে গেলে জায়গার দরকার হবে, সেক্ষেত্রে হয়তো আমার একটু বেশি স্টোরেজ দরকার হবে। আচ্ছা, এখন পরবর্তী যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এসএসএল। এসএসএল জিনিসটা কি? এসএসএলটা হচ্ছে সিকিউরিটি সার্টিফিকেট। আমরা একটু দেখি এসএসএলটা কেমন জিনিস। যদি গুগল করি এখানে আমরা দেখতে পাবো দুই ধরনের ওয়েবসাইট হয়। একটা ওয়েবসাইট হচ্ছে এইখানে দেখায় দি কানেকশন ইজ সিকিউর, আরেকটা ওয়েবসাইট হচ্ছে এখানে দেখায় নট সিকিউর। আচ্ছা, আমরা যদি এখানে দেখি নট সিকিউর, এই যে এরকম ওয়েবসাইট দেখছি না আমরা। জি ভাই। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে জি ভাই। এইচটিটিপি এটা আর এইচটিটিপিএস। এস। এখন এইচটিটিপিএস টা দিলেই যে কাজ করবে বিষয়টা কিন্তু এরকম না। এইচটিটিপিএস জি, দেওয়ার পরে এটা ভেরিফাইড থাকা লাগবে, তাই না? রাইট সিকিউরিটি ভাই। ভেরিফাইড থাকে না, সিকিউরিটি ভেরিফিকেশন কে দিবে? এসএসএল থেকে দিবে। এখন এসএসএল টা আমরা পাবো কই? এসএসএল টা একটা পেইড সার্ভিস। এখন আমরা যদি এসএসএল টা চাই আলাদা কিনে নিতে পারবো। এখন এসএসএল টা আলাদা কিনলাম, দ্যাটস ফাইন। আমার হোস্টিংটা আমি আলাদা কিনলাম। এখন এই দুইটা জিনিস সেট আপ করা, এই দুইটা জিনিস একসাথে ম্যানেজ করা, এটা একটা টাফ প্রসেস। আমাদের জন্য এটা একটু টাফ হয়ে যায়, তাই না? তো আমরা যদি এক সেম প্যাকেজের মধ্যে এসএসএল টা ইনক্লুডেড থাকে তাহলে আমাদেরকে আর এই জিনিসগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না। বুঝতে পারছি? জি ভাই। ওকে। আচ্ছা, তারপরে বিষয়টা হচ্ছে
free.com ডোমেন রেজিস্টার, মানে বুঝলাম আমার প্যাকেজের ভিতরে এটাতে .com ডোমেন প্রোভাইড করতেছে আমাদেরকে। আচ্ছা, জোড়াইটি যারা জিজ্ঞেস করতেছেন এক্সাইটেড যে জোড়াইটি কি জিনিস, জোড়াইটি হচ্ছে কোডমেন বিডির একটা প্রতিষ্ঠান ডোমেন হোস্টিং প্রোভাইডের জন্য। এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য ওপেন, স্টুডেন্টরা চাইলে এখান থেকে পারচেস করতে পারে যদি কেউ পারচেস করতে চায়। আচ্ছা, এখন এখানে এই প্যাকেজের সাথে সবগুলো প্যাকেজের সাথে .com ডোমেইন ফ্রি রেজিস্ট্রেশন দিচ্ছে। এখন আমার একটা জিনিস মাথায় আসতে পারে, আমি একটা ডোমেইন এক জায়গাতে সস্তায় পাইলাম, হোস্টিং এক জায়গাতে সস্তায় পেলাম, দুই জায়গা থেকে ধরেন একসাথে নিতে গেলে আমি 5 জিবির প্যাকেজটা নিতে গেলাম 3800 টাকা পড়তেছে, বাট এক জায়গা থেকে আমি ডোমেন পাইলাম হচ্ছে ধরেন 1200 টাকাতে, 1300 টাকাতে, আর এই জায়গাতে আমি হোস্টিং পেলাম 1000 টাকাতে বা 1500 টাকাতে, তাহলে আমার সেভ হয়ে গেল না? মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভ হলো, 500, 600, 700, 800 টাকা আমার সেভ হয়ে গেল, তাই না? এইভাবেও কিন্তু আমরা করতে পারি, বাট এখানে কি একটা প্রবলেম আছে বলেন তো? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিই, দেখেন। ধরেন আজকে আপনার ওয়েবসাইটে একটা প্রবলেম হইলো, ফাইন। এখন এক জায়গা থেকে আপনি ডোমেনটা নিয়েছেন, এক জায়গা থেকে হোস্টিং নিয়েছেন, আপনি আপনি কার কাছে যাবেন বলেন তো এটা সমস্যা সমাধানের জন্য? প্রবলেম তো 100% হবেই আমরা যখন কাজ করবো, প্র্যাকটিস করবো, তাই না? এখন বলেন কার কাছে যাবেন এই প্রবলেমটা সলভ করার জন্য, ডোমেন প্রোভাইডারের কাছে নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে? যে ডোমেন প্রোভাইডারের কাছে তো যাবো ভাইয়া, হোস্টিং ডোমেন তো আমাদের প্রোভাইডারের কাছে স্পেশাল। যাব, তাই না? এখন ডোমেন প্রোভাইডারের কাছে গেলাম, তারা বললো আমরা একটু ভেরিফাই করতেছি আপনাকে, 24 ঘন্টা পরে তারা জানালো আমাদের ডোমেইনের কোনো প্রবলেম না, আপনি হোস্টিং প্রোভাইডারের কাছে যান। তাহলে ফাইন, হোস্টিং প্রোভাইডারের কাছে গেলেন, এই সেম উত্তরটা যদি হোস্টিং প্রোভাইডার দেয় তখন আপনি কই যাবেন? বুঝতে পারছি? জি ভাইয়া। সো এটা একটা ঝামেলার বিষয় না? তো আমরা যদি এক জায়গা থেকেই নেই, একই প্যাকেজের ভিতরে থাকে, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে প্রবলেমটা তাদেরই, আমরা তাকে নক দিব যদি বলে এই ডোমেন প্রবলেম, হোস্টিং এর প্রবলেম, তাহলে কি হবে? আমরা বলতে পারবো আপনাদের কাছ থেকে নাও, এটা সলভ করে দেন, তাহলে তারা সলভ করে দিবে। ক্লিয়ার? জি ক্লিয়ার ভাই। ভাইয়া। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আছে, ছোট্ট একটা বিষয়, সে হচ্ছে ব্যান্ডউইথ। বিষয়টা ছোট্ট হইলেও এটার ইফেক্টটা অনেক বেশি। এটা কি, কি পরিমাণ মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে, ঠিক আছে? আপনার সার্ভার কি পরিমাণ মানুষকে আপনার ওয়েবসাইটটা শো করবে। তো এটা একটা লিমিটেশন থাকে, হয়তো 1000 মান্থলি, বা এটা মান্থলি লিমিট হয়, 2000 হয়, 5000 হয়, ঠিক আছে? সো এটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথের যে বিষয়টা, আচ্ছা, আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম ব্যান্ডউইথ। সো ব্যান্ডউইথের যে বিষয়টা, কি পরিমাণ মানুষ আপনার সাইটে ভিজিট করতে পারবে। সো ব্যান্ডউইথটা যখন 5000 ছিল, তো যখন আপনার দেখা গেল আজকে মাসের 25 তারিখ, আপনার 5000 আজকে ফিল হয়ে গেল, 5000 মানুষ ভিজিট করে ফেলছে, এখন এই যে 5 দিন আপনার ওয়েবসাইটটা ডাউন থাকবে। আর বললে সার্ভার ডাউন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে সার্ভারটা, যেটা আমরা দেখা যায় অনেক সময় রেজাল্ট দেখার সময় বা কোনো একটা ওয়েবসাইটে একসাথে অনেকগুলো মানুষ ভিজিট করলে এই যে ব্যান্ডউইথের প্রবলেমের কারণে কিন্তু সাইটটা অফ হয়ে যায়, ঠিক আছে? আর ব্যান্ডউইথটা পরবর্তীতে অ্যাড করাটা অনেক ঝামেলার একটা বিষয় এবং অনেক এক্সপেন্সিভ একটা ব্যাপার। সো আমরা চাবো প্যাকেজের সাথে যাতে এনাফ ব্যান্ডউইথ থাকে, আর আনলিমিটেড থাকলে তো কথাই নেই। সো এখানে আমরা আনলিমিটেড ব্যান্ডউইথটা পাচ্ছি। দেন নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডাটাবেস। আচ্ছা, এই ইনফরমেশন সবগুলো কিন্তু আপনাদের নলেজের জন্য, শুধুমাত্র আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইটে যেগুলো খেয়াল করবেন তা না, ইন ফিউচারে যদি কখনো আপনাদের তো আরো অনেক ডোমেন হোস্টিং কিনতে হবে, ক্লায়েন্টের জন্য, নিজের জন্য, নিজে কোনো বিজনেস দ্বারা করলে সব ক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিং লাগবে। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন, যেগুলো আমি আজকে শেয়ার করতেছি, যেখান থেকেই নেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেসটা কি? দেখেন, একটা মানুষের মস্তিষ্ক কয়টা? একটা। এখন যদি আমি বলি এখানে 5টা মস্তিষ্ক আছে, তার মানে কয়টা মানুষ আছে? পাঁচটা। 5টা মানুষ আছে। আচ্ছা, এখন আপনাকে আমি বললাম যে এই রুমে জায়গা আছে 100 মানুষের, বাট মস্তিষ্ক আছে 5টা, তার মানে মানুষ আছে কয়টা? পাঁচটাই। 5টা মানুষই আছে, বাট জায়গা তো অনেক বেশি আছে, তাহলে 100 থাকার কথা ছিল না? হুম। এখন দেখেন, একটা রুম, এই সেম জিনিস হলো, একটা রুমে জায়গা হচ্ছে 5 জন মানুষের, বাট আপনার কাছে মানুষ আছে 100 জন, আপনি জায়গা দিতে পারবেন? না। বাট আমার তো আপনার তো মানুষ বেশি ছিল, বাট আপনি কিন্তু জায়গা দিতে পারতেছেন না। ডাটাবেজের যে বিষয়টা, এটা হচ্ছে একটা ডাটাবেজে আমরা একটা ওয়েবসাইট হোস্ট করতে পারি, ঠিক আছে? এখন আপনাকে যদি আমি বলে দেই 20 জিবি হোস্টিং দিলাম, তাহলে অনেকগুলো ওয়েবসাইট করতে পারবো, তাই না? 50-60টা ওয়েবসাইট করতে পারবো, বাট নিচে ছোট্ট করে লেখা ছিল ডাটাবেজ 3টা। এখন বলো তো আমি কয়টা ওয়েবসাইট করতে পারবো? তিনটা। তিনটে। এখন আমার কি ওই 20 জিবি হোস্টিং এ কোনো লাভ হইলো?
হ্যাঁ ভাইয়া। হয়তো এই প্রাইজে আমি 20 জিবি হোস্টিং পেলাম, তাহলে এর থেকে আমার স্পেসটা কম হয়ে ডাটাবেস বেশি হলে ভালো হতো না? হুম। হ্যাঁ, এখন চিন্তা হতে পারে ভাই 50 জিবি হোস্টিং একটা ডাটাবেস দিয়ে তাহলে মানুষ সেল করে কেন? হ্যাঁ, সেটা যদি আপনার ওয়েবসাইটটা হয় daraz.com, বড় একটা ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইটই করবেন, আপনার তো মাল্টিপল ওয়েবসাইটের দরকারই নেই, তাহলে একটা ডাটাবেসই আপনার জন্য এনাফ, তাই না? বাট আমাদের কি ওরকম নাকি আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, অনেকগুলো ওয়েবসাইট করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নট লাইক দ্যাট যে আমি এখানে আপনাদের প্যাকেজ শো করতেছি মানে এই প্যাকেজ নিতে হবে, এইগুলো দেখে আপনি অন্য জায়গায় বা যে কোনো জায়গায় কম পাবেন, যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট আপনাদেরকে নলেজ শেয়ারের জন্য আমরা দিচ্ছি। তারপর জি অনেক জি ভাইয়া, ওয়েবসাইট, বুঝতে পারছি অনেক আপনি বলেন। স্টুডেন্ট কনফিউজড হয় কোথা থেকে নেবে কি করে, আমাদেরও এখানে একটা প্যাকেজ আছে, চাইলে এখান থেকে আপনারা করতে পারেন বা নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপরে। বাট এরকম যদি পান, আরো সস্তায় কোথাও পান, ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকে ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করে, বাট ওই যে ওইটাই আপনার এন্ড অফ দ্য ডে আপনার কোনো পোর্টফোলিও রেডি হবে না আর কি। ফ্রি ডোমেন হয়তো প্র্যাকটিসটা চালাই দিতে পারবেন। একটা প্রবলেম হয়, আমরা যে পেইড থিম প্লাগইন দিব ওগুলা হয়তো বা ফ্রি ডোমেন হোস্টিং এ নাও কাজ করতে পারে, বাট আপনার যদি মনে হয় যে ওটা দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমরা রেকমেন্ড করি না ওটা। ওকে, ফাইন। তারপর হচ্ছে আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট, অলদো এটা আপনাদের এখন লাগবে না। এটা হচ্ছে লিড জেনারেশন বা এই টাইপের কাজ যারা করে তাদের লাগে। এটা হচ্ছে admin@zority.com, info@codemonly.com, এই টাইপের যে ইমেল গুলো হয় না, এগুলোকে বলা হচ্ছে বিজনেস ইমেল বা ওয়েব মেল এইগুলা। বাট এখানে আমাদের যেহেতু অপশন আছে, এই জন্য আমরা স্টুডেন্টদেরকে আনলিমিটেড প্রোভাইড করতেছি। আপনাদের খুব একটা লাগবে না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। তারপরে যে বিষয়টা হচ্ছে সাবডোমেন। আচ্ছা, সাবডোমেনের বিষয়টা একটু কমপ্লেক্স, শুরুতে একটু কঠিন মনে হবে, আমি একটু সহজ করে বুঝাই। জোরাইটি.কম এ যখন আপনি ভিজিট করতেছেন তখন তো অবশ্যই একটা ওয়েবসাইট দেখতে পারতেছেন, রাইট? এই ওয়েবসাইটটা। এখন আমি তো আরো একটা ওয়েবসাইট আমার করতে হবে, ধরেন আমার আজকে একটা অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্ট 1। এখন এই অ্যাসাইনমেন্ট 1 এইটা যদি আমি একটা সাবডোমেন করতে চাই, জোরাইটি.কম ফিক্স থাকবে, এটা তো আমার ডোমেন, এটা তো থাকবে। এখন আমি চাচ্ছি আর একটা ওয়েবসাইট করতে, তাহলে আমি এর আগে কিছু একটা অ্যাড করে আরেকটা ডোমেন বানিয়ে নিতে পারি। এই যে একটা ডোমেন তৈরি হলো, এটাকে বলে সাবডোমেন। এখানে যা খুশি দিতে পারেন, এটা একটা সাবডোমেন, এটা একটা সাবডোমেন, বুঝতে পারছি? তো এরকম জি ভাই। সাবডোমেন আমি করে করে অনেকগুলো ওয়েবসাইট করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের এখানে সাবডোমেনটা আনলিমিটেড দেওয়া আছে। এই অনেক সময় দেখা যায় সাবডোমেনটা একটা বা দুইটা দেওয়া থাকে, সেক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে হয় আমাদেরকে। দেখা যায় সাবডোমেন আমরা এনাফ ওয়েবসাইট করতে পারি না, তো এটা একটু মেক শিওর করে নেবেন যেখান থেকে নিচ্ছেন যে সাবডোমেন কটা দিচ্ছে, অ্যাটলিস্ট 10 থেকে 20টার মতন যাতে থাকে, অথবা আনলিমিটেড হলে তো সেক্ষেত্রে ঝামেলাই নেই। আচ্ছা ভাইয়া, হুম 20টা হুম। সাবডোমেন যদি কোনো হোস্টিংকার দেয়, মানে সরি হোস্টিং কোম্পানি দেয়, তো আমি 20টা ডোমেন ইউজ করে এই 20টাতে হোস্টিং ভাগ করে করে দিতে পারবো না? এটা অটোমেটিকলি যার যতটুকু জায়গা লাগে নিবে। এখন আপনার যদি সে জায়গা নিয়ে নেবে। থাকে ওটা নিয়ে নিবে অটোমেটিকলি, হ্যাঁ। প্রত্যেকটা ওকে ভাই। সাবডোমেন একটা করে সাইট হবে, মূল ডোমেনটা সেম থাকবে, জাস্ট আগে একটা করে ওয়ার্ড অ্যাড হয়ে হয়ে আপনার সাবডোমেন তৈরি হবে, ঠিক আছে, এরকম। মূল জি ডোমেনটা জি। সেম থাকতে হবে, এরকম। আচ্ছা, তারপরে আছে অ্যাডন ডোমেন। অলদো অ্যাডন ডোমেনটাও আপনাদের এখন লাগতেছে না, বাট অ্যাডন ডোমেনটা একটা মজার বিষয়। সেটা হচ্ছে আপনার ধরুন হোস্টিং আছে, হ্যাঁ, আপনি ধরেন একটা বাসা নিলেন, সাবলেট বাসা। এখন আপনার পুরো সাবলেট বাসাটা তো পুরোটা ইউজ করবেন না আপনি, হয়তো বা একটা রুম আপনি ইউজ করতেছেন, ঠিক আছে, হয়তো বা পাশের বাসাটাকে আরো কিছু লোককে ভাড়া দিলেন আপনি, ঠিক আছে। এখন আপনি তার ডোমেন হোস্টিং এ ভাড়া দিবেন না, আপনি আপনার আর একটা বিজনেস হয়তো রান করবেন, এখন আপনার হোস্টিং আরো জায়গা খালি আছে, আপনি নতুন একটা ডোমেন নিয়ে ওই ডোমেনটা আপনি চাইলে ওই হোস্টিং এ ইউজ করতে পারেন। এই সুবিধাটাকে অ্যাড অন ডোমেন সুবিধা বলে। এটা আনলিমিটেড অপশন আছে এখানে, যদিও এখন আপনাদের ওই ঝামেলাটা দরকার নাই। সো অ্যাড অন ডোমেনটা আপনি স্কিপ করতে পারেন, কারণ অনেকে অ্যাড অন ডোমেন সাব ডোমেন গুলাই ফেলে। সাবডোমেনটা ফ্রিতেই করতে পারবেন, কোনো পেমেন্ট লাগবে না, বাট অ্যাড অন ডোমেনটা হচ্ছে ডোমেন কিনে কিনে নতুন ডোমেন অ্যাড করে ওই সেম হোস্টিং ইউজ করাকে অ্যাড অন ডোমেন বলে আসলে। আচ্ছা, তারপর হচ্ছে ফ্রি সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। আসলে কন্ট্রোল প্যানেলের যে বিষয়টা, কন্ট্রোল প্যানেলটা অনেক ধরনের হয়, যেমন হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন হয়, এইচ প্যানেল হয়, এইচ প্যানেল হয়, এই ধরনের অনেক প্যানেল হয়। এই প্যানেলগুলো হয় কি অনেকাংশেই কমফোর্টেবল না কাজ করার জন্য। যেমন হচ্ছে আপনি যদি এখন একটা ল্যাপটপ বা কিছু একটা নতুন কাউকে রেকমেন্ড করতে চান, আপনি কি রেকমেন্ড করবেন? অবশ্যই উইন্ডোজ, তাই না? কারণ এটার অ্যাপ অ্যান্ড এভরিথিং সবকিছু যদি আমি বলি গ্লোবালি অনেক অ্যাভেলেবেল, ফ্রিতে অনেক সার্ভিস আপনি নিতে পারবেন, খুব ইজিলি ইউজ করতে পারবেন, আর ইজি টু ইউজ, তাই না? বাট আপনি যদি নতুন কাউকে একটা লিনাক্স দিয়ে দেন, সে কি ইউজ করতে পারবে? সে শুরুতেই ঘাবড়ায় যাবে, অনেক কাজই সে কিন্তু খুব ভালোভাবে স্মুথলি করতে পারবে না। ওইরকমই কন্ট্রোল প্যানেলটা, সি প্যানেল কন্ট্রোল প্যানেল যেটা, এটা সবকিছুতেই দেখা যাবে সব ফিচার গুলো অ্যাভেলেবেল আছে এন্ড খুব স্মুথ ইউজ করতে পারবেন, ইজি টু ইউজ। এইটা অনেক সময় টাকা বাঁচানোর জন্য সি প্যানেলের জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য লাইসেন্স পারচেস করতে হয়, সো এটা আপনাকে হোস্টিং প্রোভাইডারই প্রোভাইড করবে, বাট ওরা টাকা বাঁচানোর জন্য এইচ প্যানেল, এস প্যানেল এই ধরনের প্যানেল প্রোভাইড করে থাকে। ওগুলা কাজ করতে অত বেশি কমফোর্টেবল না, সো ওটাও ওয়ার্ডপ্রেসের জন্য রেকমেন্ডেড না।
লাইটস্পিড ওয়েব সার্ভারের যে বিষয়টা, লাইটস্পিডের যে বিষয়টা, সেটা হচ্ছে দুই ধরনের হার্ড ডিস্ক হয় আমরা এই পর্যন্ত জানি, এইচ ডিডি, বিএস, এসএসডি, এসএসডি। এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো বলেন তো? এসএসডি। এসএসডি, বাট এইচডিডি তো বড় বেশি, এটা ভালো না কেন? ও ভাই, ওইটা ওইটা অত ফাস্ট না, আর কি একটু ওল্ড স্লো। টেকনোলজি, তাই না? হ্যাঁ এটা অনেক সস্তা, কিন্তু এটা 1000 জিবি যে টাকা দিয়ে কিনতে পারবেন, 120 জিবি কিনতে কিন্তু এসএসডি কিনতে এর থেকে বেশি টাকা খরচ হবে, তাই না? জি হ্যাঁ। ভাই। সো তারপর আমরা এসএসডি চুজ করি। যারা হয়তো এইচডিডি থেকে এসএসডি তে মুভ করছেন তারা বলতে পারবেন স্পিডের কি পরিমাণ পার্থক্য হয়। সো এই ক্ষেত্রে আপনাদেরকে ওয়াইজলি ডিসিশন নিতে হবে, আপনি সস্তায় এইচডিডি প্যাকেজ নিবেন 10 জিবি 1500 টাকায়, নাকি হচ্ছে ধরেন 2300 টাকায় 2 জিবি নেবেন এসএসডি। সো এটা হচ্ছে আপনাকে ওয়াইজলি ডিসাইড। ওকে। সো তাহলে বুঝছি এটা নাকি? লাইটস্পিড ওয়েবসাইট হ্যাঁ, জি বলতে ভাই। এখানে এসএসডি এর পার্টটাকে বোঝানো হচ্ছে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনাদের সাপোর্ট লাগবে, প্রচুর সাপোর্ট লাগবে। আটকাই যাবেন, এটা হবে না ওটা হবে না, সাইড লোড হচ্ছে না ভাই, প্লাগইন ইনস্টল হচ্ছে না, থিম ইনস্টল হচ্ছে না, ক্রিটিক্যাল এরর দেখাইছে ভাই, 500 এরর দেখাইছে, এই জিনিসের বিষয়গুলো আপনাকে কি করতে হবে? সাপোর্ট দিতে হবে। So, এমন জায়গা থেকে নেওয়া উচিত যারা ওয়ার্ডপ্রেস বুঝে। এখন আপনি তারা যাই বললেন যে ভাই ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল হইতেছে না, সে বললো ভাই সি প্যানেলে তো কোনো সমস্যা নাই, আমরা সি প্যানেলের সাপোর্ট করি, ওয়ার্ডপ্রেস তো আপনাকে দেই নাই আমরা। তখন আপনি কেমনে তারা বুঝাবেন বলেন? So, এমন জায়গা থেকে নেওয়া উচিত যেখানে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড সাপোর্টটাও দিতে পারবে। সাপোর্টটা প্রচুর পরিমাণে লাগবে, এটা তো আমরা বুঝি, কোর্স করার সময় আমরা বুঝছি অনেকাংশে আমাদের অনেক ধরনের সাপোর্ট দরকার আছে। তো ডোমেন হোস্টিং আরো বেশি দরকার হয় সাপোর্ট, এটাও 24/7 আপনার সাপোর্টটা দরকার হবে। হোস্টিং এর সাপোর্টটা বেশিরভাগ সময় লেন্দি হয়, দেখা যায় 24 আওয়ার্স থেকে 72 আওয়ার্স পর্যন্ত সময় নিয়ে থাকে। বাট 72 আওয়ার্স পরে গিয়ে আপনাকে সমাধান করে দিল, কাজ করতে গিয়ে 5 মিনিট পর আরেকটা সমস্যা হলো, এখন আবার এত সময় ধরে যদি এগুলো সলভই করেন, কাজ কখন করবেন? এই বিষয়টা একটু মাথায় হ্যাঁ, রাখবেন। নর্মালি একটা প্রশ্ন, হুম হুম। আপনাদের স্টুডেন্টের জন্য কোনো ডিসকাউন্ট নাই? আচ্ছা, স্টুডেন্টদের জন্য আমাদের হচ্ছে ডিসকাউন্টের যে এটা এরকম আগে ছিল না, বাট স্টুডেন্ট প্রত্যেকটা ব্যাচে এরকম জিজ্ঞেস করার পরে আমাদের এখানে একটা অ্যাড করতে বাধ্য হয়েছি আমরা। আমি কোডমিট স্টুডেন্ট, এই বাটনে যদি ক্লিক করেন, এখানে দেখেন কিছুটা পার্থক্য হয়েছে, কোথাও একটা দেখেন তো চোখে পড়ে কিনা। এটা দেখেন আবার, প্যাকেজ গুলো দেখেন, স্টুডেন্টের প্যাকেজে দেখেন পার্থক্য হয়েছে কোনো? চোখে পড়ে নাই কারো? স্টুডেন্ট ডিসকাউন্টটা খেয়াল করেন, হ্যাঁ 5 জিবি হ্যাঁ, কত দেওয়াচ্ছে এখানে, 2600। আগে কত ছিল? ওইখানে ছিল সাধারণ মানুষের জন্য 3800। কত? তো পাইছেন 3800। ডিসকাউন্ট। সো এটা যদি নেন, এখানে একটা ডিসকাউন্ট পাবেন বড় মাপের। যদি নিতে চান এখান থেকে নিতে পারেন। আমারও রেকমেন্ডেশন এটা, যেহেতু এখানে ডিসকাউন্ট দিচ্ছে and বাকি সার্ভিস কিন্তু সবই সেম। আমাদের সার্ভার যেহেতু এখান থেকে সবকিছু আপনাদেরকে আনলিমিটেড দেওয়া হয়েছে, এন্ড ফুল সাপোর্টটা দেওয়া হয়েছে। যদি নিতে চান এখান থেকে, তাহলে ভাই, আরেকটা অবশ্যই আমাদের প্রশ্ন, রেকমেন্ডেশন এটা নিতে পারেন। আপনার ম্যাকবুকে চার্জ নাই মেবি ভাইয়া? আচ্ছা, সমস্যা নেই, চলবে আরো কিছুক্ষণ। মনে করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এইখান থেকে যদি এটা করতে চান, আচ্ছা এই ভিডিওটা আবার ইউটিউবে যাবে, যারা বাইরে দেখতেছে ভিডিওটা তাদের জন্য বলতেছে, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট। নর্মাল কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই এই প্যাকেজ থেকে নিতে হবে, তাদের জন্য স্টুডেন্ট ডিসকাউন্টটা অ্যাভেলেবেল না। স্টুডেন্ট ডিসকাউন্টটা অনলি রানিং ব্যাচের স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল। এন্ড এইখানে কিছু প্রশ্ন আছে, আপনার কিছু প্রশ্ন দেখি তো, আপনাদের কোনো প্রশ্ন আসছে কিনা মাথায়? ধরেন এই বছর 2300 টাকা দিয়ে নিলেন, পরবর্তী বছর রিনিউ হ্যাঁ করতে আসলেন, আমি বললাম 15,000 টাকা, বলতে পারি না? জি ভাইয়া। এখন এটা একটা ঝামেলা না? এখন এটা জিজ্ঞেস করবেন না, নাকি আপনাদের জানা দরকার নেই এটা? না না, অবশ্যই জানার দরকার আছে ভাইয়া। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের জন্য, সো এটা আমি আবার ক্লিয়ার করি, স্টুডেন্টদের জন্য যেই প্রাইসে প্যাকেজটা নিবে পরবর্তী বছর সেম প্রাইসই থাকবে। আমাদের স্টুডেন্টদের জন্য প্রাইসটা বাড়বে না, ঠিক আছে? আর স্টুডেন্টরা যদি চায় যে কোনো সময় ডোমেন ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে, ডোমেন ট্রান্সফার একদম ফ্রিতে দেওয়া হবে স্টুডেন্টদেরকে। ডোমেন ট্রান্সফারের জন্য কোনো চার্জ আমরা নেই না। ক্লিয়ার? জি ভাইয়া, clear।
ওকে। সো এরপরও ওয়াইজলি ডিসিশন নিতে পারেন। আপনার যদি আরো অন্য কোনো জায়গায় প্রিফারেন্স থাকে, যে কোনো জায়গাতে নিতে পারেন। আমাদের দিক থেকে কোনো ফোর্স বা কোনো কিছু নাই যে আমাদের এখান থেকে নিতে হবে। এটা যেন আপনাদের জন্য একটা অপশন, চাইলে এখান থেকে নিতে পারেন যদি মনে হয় যে আপনার এখান থেকে ভালো হবে। অ্যান্ড এখান থেকে নিলে আমাদের যে সাপোর্ট টিম অ্যান্ড আমাদের যে টিম আপনাদেরকে হেল্প করবে সরাসরি এই বিষয়গুলোতে, ডোমেন হোস্টিং এর বিষয়ে আর কি। আর ওয়ার্ডপ্রেসের ইস্যু যে জিনিসগুলো আছে এগুলো তো পাবেন। আচ্ছা, এটা গেল। এখন যখন আমরা ধরেন কোন একটা প্যাকেজ বাই করব, বাই নাও বাটনে ক্লিক করলে ওই প্যাকেজটা বাই হওয়ার জন্য আমাদের কাছে প্যাকেজ চলে আসবে। এখানে আমরা যেভাবে অ্যাডমিশন নিয়েছিলাম সেম প্রসেসে সবকিছু ফুলফিল করে এই যে অর্ডার নোটস, অ্যাড অর্ডার নোটস আছে, এইখানে আমি ডোমেন নেমটা লিখে দিব, যে ডোমেন নেমটা নিতে চাচ্ছি। ধরেন একটু আগে আমরা ডোমেন চেক করলাম না, ধরেন আমরা কি কি ডোমেন চেক করছিলাম, ধরুন যে ডোমেনটা আমরা অ্যাভেলেবেল পাইলাম একটু আগে, আমরা এখানে ওটা লিখবো ডোমেনটা। আর এটা দিয়ে আপনাদের ব্যাচ নাম্বার লিখবেন, যাতে করে এই যে ডিসকাউন্টটা যে পাইছেন এটা আমরা বের করতে পারি। এরকম এখান থেকে আইডি এন্ড বাকি উপর ইনফরমেশন তো ফিল আপ করে আসবেন। দেন এখান থেকে প্লেস অর্ডারে গেলে বাকি যে প্রসেস আছে পেমেন্টের প্রসেস, এটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আমরা সেট আপ শেষ হয়ে গেলে আপনাদেরকে এই ডোমেন হোস্টিং এর ফুল অ্যাক্সেসটা ইনবক্স করে দেবো। আচ্ছা, অ্যাক্সেসটা কিভাবে আপনাদের কাছে যাবে আমরা একটু দেখাই দিই। শুধু আমাদের কাছে না, যে কোনো জায়গায় কিনলে মোটামুটি সেম টাইপেরই অ্যাক্সেস আপনারা পাবেন। So, ওইটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যায়। So, এরকম টাইপের একটা অ্যাক্সেস আপনার কাছে যাবে। এখানে ডোমেইন নেমটা থাকবে, যেখানে আমরা সিপ্যানেলের ডিরেক্ট লিঙ্কটা ইনক্লুড করে দিব। এটা হচ্ছে ডোমেইন নেম। এটা ইউজার নেমটা থাকবে এখানে, পাসওয়ার্ডটা থাকবে এখানে। আচ্ছা, এখন আমরা লগ ইন করবো কিভাবে সি প্যানেলে? দেখেন, সি প্যানেলে অনেকে কি করে cpanel.com এ চলে যায়, এটা কিন্তু করা যাবে না। যাইতে হবে আপনার সি প্যানেলের লিঙ্কে। এখান থেকে এই লিঙ্কটা জাস্ট এখান থেকে ওপেন করতে পারেন, অথবা কপি করে নতুন ট্যাবে ওপেন করতে পারেন। কন্ট্রোল সি, কন্ট্রোল টি দিলে নতুন ট্যাব আসে, হ্যাঁ, যেটা আমরা প্লাস দিয়ে করি। সো এটা শর্টকাটও আছে, কন্ট্রোল ভি এন্টার করলাম, চলে আসলো। আপনি যেভাবে ওপেন করে কমফোর্টেবল ওইভাবে ওপেন করবেন। আচ্ছা, এখানে কি করতে হবে? আপনাকে ইউজার নেমটা দিতে হবে। সো এখান থেকে ইউজার নেমটা নিবেন, এখানে কেয়ারফুলি কপি করবেন যাতে করে কোনো স্পেস কপি না হয়। এটা কিন্তু আমার কিন্তু এখন কোনো স্পেস কপি। এখান থেকে পাসওয়ার্ডটাও কেয়ারফুলি কপি করবেন। এখন দেখেন, এটা আর এটার মধ্যে পার্থক্য আছে না? জি এখন ভাই, একটা সামনে স্পেস কপি স্পেস হয়ে আছে। গেছে না? সো এটা মাথায় রাখতে হবে। তো ওইটা সহ হলে কিন্তু পাসওয়ার্ড ভুল দেখাবে। আমরা কি কেটে দিছি নাকি আগের ট্যাব? জি কোনো ভাই। ট্যাব কেটে দিলে কন্ট্রোল শিফট টি দিলে আবার চলে আসে, হ্যাঁ। এখন যদি আমরা লগ ইন বাটনে ক্লিক করি, পাসওয়ার্ড এন্ড ইউজার নেম ঠিক থাকলে কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে গেছে। আচ্ছা, লগ ইন হোক, একটু ওয়েট করেন।
আচ্ছা, যে পয়েন্টে ছিলাম, সো এখানে আমরা সবকিছু দেখতে পাবো। যদি এসএসএল থাকে যেটা লক করা থাকবে, এসএসএল না থাকলে এটা ভাঙা থাকবে, মানে লকটা মনে হবে যে ওপেন করা আছে। ডোমেনটা এখানে দেখতে পারবো। একটু নিচে গেলে আমাদের কত জিবি দেওয়া হয়েছে, কতটুকু ইউজ হয়েছে সেটা দেখতে পাবো। আপনাদের 1-2 MB ইউজ করা থাকবে নতুন অবস্থায়, এটা তো একটা ওল্ড স্টুডেন্টের। আচ্ছা, এইখান থেকে আমাদের যেই বিষয়গুলো আমাদের দেখতে হবে আমরা ওইখানে চলে যাই। আচ্ছা, সাব ডোমেন আমাদেরকে কয়টা দেওয়া হয়েছে? 19টা। 19টা। না, 19টা ইউজ হয়েছে মেবি আনলিমিটেড এর মধ্যে। আচ্ছা, আনলিমিটেড দেওয়া হয়েছে তাই না? জি এই যে। ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এগুলো তো সবই আনলিমিটেড দেওয়া হয়েছে, যদিও এগুলো লাগবে না, এগুলো এই জন্য আমাদের আপনাদেরকে বলা হয় না। ডাটাবেস কয়টা দেওয়া হয়েছে? আনলিমিটেড আনলিমিটেড 18টা ইস্যু। ইউজ। 18টা ইউজ হয়েছে তাই না? সো এই দিক থেকে তাহলে আমরা পাইলাম যে যা বলা হয়েছে ওটা কিন্তু আমরা পেয়ে গেছি। শুধু ব্যান্ডউইথের এখানে এখানে একটা তালা ঝামেলা দেওয়ার আছে। কথা কি বল? ও, এটা এসএসএল যদি থাকে তাহলে এরকম থাকবে, আর এসএসএল না থাকলে এই তালাটা ওপেন থাকবে। যেমন এই তালা দেওয়া না এখন, এই যে লক, ঠিক আছে, ডোমেন ভ্যালিডেটেড সার্টিফাইড লেখা আছে জি জি। জি এটাই। ভাই। তো যখন আর সার্টিফিকেট থাকবে না যদি এসএসএল না দিয়ে দেওয়া থাকে। আচ্ছা, এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্যান্ডউইথ আনলিমিটেড হওয়ার কথা ছিল না, কিন্তু 20 জিবি দেখাচ্ছে। অলদো দেখেন 1% ইউজ হয় নাই আজকে, অলরেডি 3 দিন হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আপনার কি 20 জিবিতে সবসময় এনাফ হবে? না, সবার জন্য এনাফ নাও হইতে পারে। তো এটা অটোমেটিকলি তার জন্য 100 জিবি হয়ে যাবে, যার 100 জিবি হবে না 200 হয়ে যাবে। এটা একবার আনলিমিটেড দেয় না কেন? আপনার সাইটটা যদি কোনো কারণে কোনোভাবে হ্যাক হয়ে যায় তাহলে এই ব্যান্ডউইথটা অটোমেটিকলি ইউজ হইতে থাকবে, এবং ওরা এই ব্যান্ডউইথটা প্রচুর ইউজ করতে থাকে ওদের কাছে। এই জন্য 20 জিবি দেওয়া আছে। এটা যদি লাগে অটোমেটিকলি আমরা বাড়াই দেবো, আনলিমিটেড পর্যন্ত আপনারা বাড়াই এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার বিষয়গুলা? জি ভাই। ওকে। এরপরে এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। সো ফাইনালি আমরা ওয়ার্ডপ্রেসে আসতে পারছি। সো সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, এটার জন্য একটা প্রিমিয়াম সফটওয়্যার দরকার হয় যেটার নাম হচ্ছে সফটাকুলাস। সফটাকুলাসটা আমরা একটু কনফার্ম করে নিব যে এখান থেকে নিচ্ছি সফটাকুলাস আছে কিনা। অনেকে বলতে পারে ডব্লিউপি স্ক্যান, ডব্লিউপি ইনস্টলার, অনেক কিছু বলবে। সো এর মধ্যে আপনি সবসময়, আমরা যেটা প্রিফার করি সেটা সফটাকুলাস, কারণ যেটা মোস্ট কমনলি ইউজ হয় ওইটাই সবসময় যাওয়াটা বেটার ওইটাতে। কারণ কোনো প্রবলেম হলে কোনো কিছুই হলে ওরাই সবার আগে আপডেট। একদম নিচে চলে যাব, এই যে এখানে দেখেন সফটওয়্যার অ্যাপ ইনস্টলার আছে। একটা প্রিমিয়াম সফটওয়্যার, আপনাদের কিনতে হবে না, যদি ওদের থাকে ডোমেইন হোস্টিং প্রোভাইডারদের অবশ্যই আপনি পেয়ে যাবেন এখানে আপনারা। এখানে আসার পরে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ইনস্টল নাও বাটনে চলে যাবে। আচ্ছা, আসার পরে এইখানে আমি দেখতে পাচ্ছি আমার ডোমেইন নেমটা, রাইট? তো এই ডোমেনটা সিলেক্ট থাকবে। এই ডিরেক্টরিতে যদি কিছু লেখা থাকে এরকম, আমরা এটা ফেলে দিব, আমরা ফাঁকা করবো, আমরা মেইন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। ঠিক আছে, ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, সাব ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। এই বিষয়গুলা হচ্ছে আপনাদের আমরা একটা ট্রাই করবো একটা প্লে লিস্ট দেওয়ার জন্য, যেখানে বিস্তারিত সি প্যানেলে তো অনেক কাজ আছে, তো ওগুলো কিভাবে করতে হয় না করতে হয় আমরা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ঠিক আছে, ডোমেন হোস্টিং দিলে আমাদেরকে একটু টেক্সট করলে আমরা ওটা পাঠিয়ে দিব আপনাদেরকে, বা আমাদের চ্যানেলে গেলেও পাবেন। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইউজার নেম, মানে ওয়ার্ডপ্রেসে পরবর্তীতে লগ ইন করার জন্য একটা ইউজার নেম দরকার, একটা পাসওয়ার্ড দরকার হয়। এই দুইটা ফিল্ড এখানে দেওয়া আছে, এটা ইমেল দেওয়া আছে। তো তিনটাই আপনি আপনার মতো করে সুন্দর একটা ইউজার নেম দিবেন, একটা কঠিন পাসওয়ার্ড দিবেন, আর এখানে আপনার একটা জিমেল, রানিং একটা জিমেল দিবেন, যেটাতে আপনি ইউজার পাসওয়ার্ডটা ভুলে গেলে রিসেট করতে পারেন। তো আমি এগুলো কিছুই এখন আমাদের দিচ্ছি না, আমি এইভাবে ইনস্টল করবো। আমি ইউজার নেম পাসওয়ার্ড সেট করে ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, আমি ইনস্টল করে নিচে চলে আসলাম, সবকিছু দিয়ে দিচ্ছি, এখন আমি ইনস্টল করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এটা সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে, 1 মিনিট 2 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এটা হচ্ছে আপনার যতটুকু স্পিড প্রোভাইড করতেছে আপনার সার্ভার, এটার উপর ডিপেন্ড করে। কিছু ক্ষেত্রে আরো অনেক বেশি সময় লাগতে পারে। আচ্ছা, আমাদের হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে। আমাদের এখানে মেইন ডোমেনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন ডোমেনে। আপনার যদি শুরুতেই এখানে ক্লিক করলে সিকিউরটা দেখাবে না, কিছুদিন সময় লাগতে পারে, এটা গুগল থেকে ভেরিফিকেশন। বাট এসএসএল টা দেওয়া আছে কিনা, সিপ্যানেল তো দেখাইলে আমি কিভাবে দেখতে হয়, এটা অটোমেটিকলি চলে আসবে কিছুদিন পরে। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার লিঙ্ক। দেখেন তো ওয়ার্ডপ্রেসে লগ ইন করার লিঙ্কে কতটুকু বাড়তি হয়েছে। মেইন ডোমেনটা আচ্ছা ভাই, সেম আছে, এই লাস্টে জাস্ট ডাব্লিউপি, ডাব্লিউপি অ্যাডমিন। ভাই আসে। ডাব্লিউপি অ্যাডমিনটা চেঞ্জ করা যায় না এখান থেকে? এখান থেকে করা যায় না, এটার জন্য একটা প্লাগইন আছে, ডব্লিউবি লগ ইন হাইড ও নামে একটা আচ্ছা। প্লাগইন, ওটাতে চেঞ্জ করা যায়। আচ্ছা, সো এখান থেকে আমি ক্লিক করলে আমার লগ ইন হয়ে যাবে, অথবা আমি ম্যানুয়ালি টাইপ করেও লগ ইন করতে পারি। সো এখন যেহেতু ইনস্টল করছি, এখন এখান থেকে ডিরেক্টলি লগ ইন করতে পারবো। ইন ফিউচারে করতে চাইলে এটা ম্যানুয়ালি টাইপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো এটা খুব ভালো করে দেখে নেন, এখন কিছুদিন এটার সাথেই আপনাদেরকে ঘর সংসার করতে হবে বলতে গেলে।
ঠিক আছে, প্রতিদিন অলমোস্ট এটা দেখতে পারবেন। আচ্ছা, লেফটে আমরা দেখতে পাচ্ছি মেনু, আর রাইট সাইডে আমরা প্রিভিউ প্যানেল দেখতে পাচ্ছি। এইখানে আমাদের মেনুর অপশন গুলো থাকবে। পোস্ট করতে চাইলে এখানে যাব, মিডিয়া অ্যাড করতে চাইলে, ইমেজ ভিডিও অ্যাড করতে চাইলে এখানে যাবো, পেজ বানাইতে এখানে যাবো, কেউ কমেন্ট করছে কোনো পোস্টে কিনা এটা দেখতে পারবো। এখানে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে থিম চেঞ্জ করতে পারবো, এটা মূল কথা। এটা আপনার সাইটের বিউটি কর্নার, যেখানে গিয়ে সাইটের ডিজাইনের কাজ করতে পারবেন। এটা হচ্ছে প্লাগইন, যেখানে গিয়ে আপনি প্লাগইন ইনস্টল করতে পারবেন, ইউজার নেম টু সেটিং সবকিছুই আছে। সো এগুলো আপাতত ইউজার্স টুল, এগুলো আপাতত দরকার নেই। আচ্ছা, আমরা ব্রাউজারে কোনো কিছু অ্যাড করার জন্য কি অ্যাড করি যেন? এক্সটেনশন। এক্সটেনশন। আর ওয়ার্ডপ্রেসে কোনো কিছু কাজ করতে চাইলে, কোনো কিছু অ্যাড করতে চাইলে ইউজ করতে হয় প্লাগইন। লাগে। ওকে, সো প্লাগইন অপশনে গেলাম, এখানে অ্যাড নিউ প্লাগইন অপশন আছে। আজকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইট তৈরি হচ্ছে, এটার একটা সাইনবোর্ড টানাবো। এটাকে বলে আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট বা কামিং সুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা করার জন্য আমরা যে প্লাগইনটা ইউজ করবো সেটা নাম হচ্ছে সাইট অফলাইন। সাইট স্পেস অফলাইন সার্চ করলে আমরা পেয়ে যাবো এই যেটা। এটা খেয়াল রাখুন, আমরা এখান থেকে ইনস্টল করবো। ইনস্টল হয়ে গেলে এখন আমরা অ্যাক্টিভ করে দিব। প্লাগইন কি করতে হয়, আগে ইনস্টল করতে হয়, ইনস্টল শেষে অ্যাক্টিভ করতে হয়। এখানে একটা রিফ্রেশ অপশন আসছে, আমরা এখান থেকে রিফ্রেশ করবো। রিফ্রেশ হয়ে গেল। এখন আমাদের এই সাইট অপশনটা দেখেন তো আরো কোথাও লেখা আসছে কিনা। এই যে ভাই আপনার ড্যাশবোর্ডের নিচে আর কি, এই সাইডে লেখা সাইট অফলাইন সেটিং এর নিচে। এই যে এখানে চলে আসছে, তাই না? সুন্দর। এখানে চলে যাই, দেখেন এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সর্বপ্রথম ড্যাশবোর্ড নামে একটা সেগমেন্ট আছে, যেখানে কিছু কাজ আছে। এসইও নামে আছে, ডিজাইন, কাউন্টডাউন, সোশ্যাল মিডিয়া, কন্ট্যাক্ট ইনফো, এই কয়টাতে কাজ করতে হবে। লাস্টে যেটা আছে সেটা একটু মার্কেটিং, প্রমোশনে কি কি করা যায় সেগুলো। এটা আমাদের দরকার হবে না, আমরা তাহলে একটা একটা করে কাজ করতে থাকি। সর্বপ্রথম কাজ করবো কোনটা, যেটা ড্যাশবোর্ডের ভিতরে প্রথম কাজ, এই প্লাগইনটা দিয়ে সাইট অফলাইন এনেবল করবো কিনা। হ্যাঁ, আমরা এনেবল করতে চাচ্ছি, করে দিয়ে যাবে এনেবল। সেভ সেটিং, সেভ হয়ে গেছে। এখন আমাদের কামিং সুনটা কই থেকে দেখতে পারবো, মাই ব্লগে ব্যবহার করবো, এই যে এখান থেকে ভিজিট সাইটটা নতুনটা ব্যবহার করবো। তো দেখেন তো কামিং সুন দেখাচ্ছে কিনা, নাকি আগের সাইটই দেখাচ্ছে। এখনো আগেরটাই দেখাচ্ছে। আগেরটাই দেখাচ্ছে, তাহলে কি হইলো, লাভ তো হইলো না। এখানে জাস্ট একটু লেখা আসছে, এটা দেখাইলে লাভ কি? আচ্ছা দেখেন, এখানে একটু বুঝার চেষ্টা করেন। আমরা এই জিনিসটাই যদি ডিফারেন্ট কোনো একটা ব্রাউজার সিঙ্কে অথবা গেস্ট মোডে ওপেন করি, তাইলে কিন্তু আমাদেরকে আর ওই সাইটটা দেখাবে না, আমাদেরকে এখন ঠিকই সাইট অফলাইন দেখাচ্ছে। আচ্ছা, এটা কেন? এটা একটু সিম্পল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন, আপনি এইখানে কি হিসেবে আছেন, অ্যাডমিন হিসেবে না? জি ভাই। ধরেন আপনি কারো একটা বাসার কাজ করতেছেন, ঠিক আছে? এখন ওই বাসায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ বেড়াইতে আসে, মেহমান আসে। আর আপনি কি করলেন, ওইখানে একটা সাইনবোর্ড টানাই দিলেন যে বাসার কাজ চলিতেছে, দয়া করে পরে আসেন। থাকতেই পারে লেখা, তাই না? বা রাস্তার কাজ চলিতেছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, লেখা থাকে না? হুম হুম। এখন ধরেন আপনি এই সাইনবোর্ডটা টানাইছেন, পরের দিন ওই যে রাস্তার যে কাজ করতেছে যে ইঞ্জিনিয়ার, সে সেই সাইনবোর্ড দেখলো, দেখে সে বিকল্প রাস্তা ব্যবহার করে বাসায় চলে গেল। And আপনার রাস্তার যে কাজ, এটা কবে শেষ হবে? বুঝতে পারছেন কি বলছি? 5 দিন বা 7 দিন পরে এরকম। আচ্ছা, 5 দিন 7 দিনে শেষ হয়ে যাবে, তাই না? এই কাজটা শেষ করবে কে? ওই ইঞ্জিনিয়ার না, হুম। যাকে দায়িত্বটা দিচ্ছেন। এখন সে যদি ওই সাইনবোর্ড দেখে দেখে প্রতিদিন বাসায় চলে যায়, যে হ্যাঁ এই তো কাজ চলতেছে, যাইতে নিষেধ করছে, না গেলাম, তাহলে কি শেষ হবে কোনোদিন? বুঝতে পারেন নাই? এখন আপনি আপনার ওয়েবসাইটটাতে কি হিসাবে আছেন, অ্যাডমিন হিসেবে না? আপনাকেই যদি বারবার দেখায় যে সাইটটা অফলাইনে আছে, কাজ করা যাচ্ছে না, এখন আপনি তাহলে সাইট যে কাজ করতেছেন এটা দেখবেন কিভাবে, কি কি কাজ করলেন, কি কি চেঞ্জ করলেন? তার মানে এটা ভাই জি ভাই, শুধু এটা শুধু visitor না দেখে। ভিজিটরদের জন্য। এইটা শুধু ভিজিটরদের জন্য। বুঝতে পারছি? জি জি ভাই। ভাই। আচ্ছা, তারপরে এখন তাহলে কিছু কাজ করতে হবে। এই যে লোগোটা চেঞ্জ করতে হবে, লেখাটা চেঞ্জ করতে হবে, এই লেখা চেঞ্জ করতে হবে, কাউন্টারে টাইম দিতে হবে, এন্ড এভরিথিং, সবকিছু এখন করতে হবে। কিভাবে করবো? এই সর্বপ্রথম জাস্ট সাইটের লোগোটা চেঞ্জ করবো। লোগোটা পাবো কই? আমি চাইলে লোগোটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারি। কারণ আমি আমার নামের সব ফুল দেখেন লোগো নিয়ে নিই। ধরেন এটা নিব, ছোট ছোট করে নিই।
আর এটা তো আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? জি ভাই। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, এটার জন্য চমৎকার একটা টুলস আছে, রিমুভ ডট পিজি। যে কোনো ওয়েবসাইট, যে কোনো ইমেজ, যে কোনো আপনার ধরেন মানুষের ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন, এটা ইউজ প্রোডাক্ট করি। থেকে রিমুভ করতে পারবেন। আর খুবই চমৎকার একটা tool। ধরেন এটাই আমাদের লোগো, তো এটা আমরা আপলোড করে দিই। আপনার যেখানে আছে আপনি ওখান থেকে টেনে নিয়ে ওখানে আপলোড করে দিবেন। জাস্ট ড্রাইভে যেভাবে আমরা আপলোড করি সেম ওইভাবে, যেটা সিলেক্ট হয়ে আছে ইনসার্ট ইনটু পোস্ট ক্লিক করবো, চলে আসছে। আচ্ছা, এখন আমি একটু সেভ করে দেখি তো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে না? জি ভাই। জি ভাই। প্রবলেম কি বলেন তো, এটা বেশি বড় হয়ে গেছে, বড়। তাই না? এটা ছোট জি করতে ভাই। পারবো আমরা। কিভাবে করবো? আমরা আইদার রিসাইজ করে আপলোড করবো, অথবা এখান থেকে আবার যাবো, এখানে আপলোড ইমেজ, এটা সিলেক্ট করবো, এই এখানে দেখেন এডিট ইমেজ আছে। আচ্ছা, এখানে একটা অপশন আছে স্কেল। স্কেলে যাব, দ্বিতীয়টা ধরবো না, শুধু প্রথম ফিল্ডটা ধরে, দ্বিতীয়টা যা হয় হোক, প্রথম ফিল্ড ধরে আমি খুব ছোট করে দিব, আমি যতটুকু দরকার। 200 দিলাম, স্কেল করবো, ছোট হয়ে গেছে। ব্যাক করবো, সিলেক্ট করাই আছে, ইনসার্ট ইনটু পোস্ট, ছোট হয়ে গেছে না? জি ভাই। আচ্ছা, তারপর যেটা আছে লোগো দেখাবো কিনা, হ্যাঁ দেখাইতে চাচ্ছি, এই জন্য চেঞ্জ করলাম। এখানে হেডলাইনটা চেঞ্জ করতে বলছে, আমরা দিয়ে দিই, উই আর কামিং সুন দিয়ে দিলাম। এখানে আমাকে কিছু টেক্সট দিতে বলছে। হ্যাঁ, আমি এটা লিখে দিলাম, দেখবো চেঞ্জ হয়েছে কিনা। তাহলে আমরা এখানে লিখে এটা আর এটা দেখবো চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে না? জি ভাই। জি ভাই। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কাজ। তারপরে ভাই, কাজ হচ্ছে নিচে ওই এসইও। টাইম কাউন্টারটা ওটা দেখ কেমনে? আস্তে আস্তে যাবো আমরা এখানে, সমস্যা নেই, সবই চেঞ্জ করবো আজকে। আচ্ছা, ফ্যাব আইকন। এসইওর ভিতরে ফ্যাব আইকন, ফ্যাব আইকনটা মানে হচ্ছে একটা ব্রাউজারে যে যে এই যে এখানে ইমেজটা, এই যে এটার যে ইমেজটা, এগুলোকে বলে ফ্যাব আইকন। এই যে এখানে জি, গুগলে, এগুলো হচ্ছে ফ্যাব আইকন। সো ফ্যাব আইকন আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারেন, অথবা লোগোটা ইউজ করে দিতে পারেন। আর এখানে হচ্ছে এসইও টাইটেল, এই যে এখানে দেখেন ফ্যাব আইকন আছে একটা, এসইও টাইটেল আছে, এই দুইটা আমাদের মতো দিব। সো আমরা এখানে আমাদের মতো চেঞ্জ করে দিচ্ছি। এই দুইটাই, এই এসইও ডেসক্রিপশন এন্ড গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট লাগবে না, কারণ এই সেটটা আমরা চাচ্ছি না যে র্যাঙ্কে এত ভালোভাবে আসুক। সেটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ বিষয় না। এটা খেয়াল করেন, এখানে ব্রাউজারে চেঞ্জ হয়েছে না? জি ভাই। নেক্সট অপশন ডিজাইন। আচ্ছা, এইটা একটু গুরুত্বপূর্ণ। ডিজাইনে দুটো অপশন আছে, একটা কালার ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড। কালার ব্যাকগ্রাউন্ড যদি দেই, আমরা এখানে যেই কালার দিব ওইটাই আমাদের ওয়েবসাইটের কালার হয়ে যাবে। সেভ। আপনি বারবার চাইলে এখান থেকে গেস্ট মোডে গিয়ে আবার লিঙ্কটা ওপেন করে দেখতে পারেন। আমি একবার ওপেন করে নিচ্ছি, বারবার ওই ব্রাউজারে গিয়ে রিলোড করতেছি। চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা, আমাদেরকে সলিড কালার ধরুন ভালো লাগতেছে না, আমরা ইমেজই দিব। সলিড কালার দরকার নেই, ইমেজ দিব আমরা। আর আমরা একটা ইমেজ দিই। এই সত্যি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ভালো দেখা যায়। আপনি চাইলে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপরে, আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিব। আপনি চাইলে অন্য যে কোনো কিছু ছবি, প্রাকৃতিক দৃশ্য, যা ইচ্ছা দিয়ে আপনি আপনার মতো সাজাইতে পারেন, বা আপনার ওয়েবসাইটটা যেরকম বানাইতে যাচ্ছেন, বা টেকি কোনো ইমেজ দিয়ে আপনি সাজাইতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইমেজটা আপলোড করে দিই। আপলোড করে ইনসার্ট ইনটু পোস্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমাদের এটা কেমন দেখা যায়, সেভ করে নিই। চেঞ্জ হয়ে গেছে, তাই না? আপনি আরো সুন্দর সুন্দর ইমেজ ট্রাই করে দেখবেন কেমন দেখা যায়। আমাদের তো এটাই রাখলাম। এখন আমাদেরকে কি করতে হবে, একটা হচ্ছে এইটা বড় হয়ে গেছে বেশি, 2 লাইনে চলে আসছে। এটা একটু ছোট করবো, তো এটা ছোট করবো থেকে একটু কালার গুলো চেঞ্জ করে দেই, হেডলাইনের একটা কালার দেই,
হেডলাইনের কালারটা আমরা ডিফারেন্ট একটা কালার দিই, এই কালারটা দিলাম। ডেসক্রিপশনের কালার দিলাম কালার করে। আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছি, আপনারা একটু ভালো করে দেখে কোন কালারটা ভালো দেখা যায় ওইরকম একটা কালার দিবেন। সোশ্যাল মিডিয়ার কালারটা হোয়াইট। আচ্ছা, হেডলাইনের কালারটা ছোট করে দিলাম, আপনারা একটু দিয়ে দিয়ে চেক করে দেখবেন কোনটা ভালো লাগে আপনাদের কাছে। চেঞ্জ হয়ে গেছে তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা অপশন আছে ফন্ট ফ্যামিলি, যেমন লেখার স্টাইলটা কেমন, এটাও চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি লেখার স্টাইল। তো ধরেন আমরা এই ফন্টটা দিলাম, এখন স্টাইলটা খেয়াল করেন, এখন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে না? হুম। এরকম ট্রাই করবেন কোনটা ভালো লাগে আপনার কাছে, এরকম একটা ফন্ট দিয়ে দিই, এখানে অনেকগুলো ফন্ট আছে, ট্রাই করবেন। নেক্সট অপশন হচ্ছে কাউন্টডাউন। এই যে হচ্ছে অপশন, কাউন্টডাউন দেখাবে কিনা, না না দেখাবে, যদি না দরকার হয় না দিয়ে দিবেন, নো। আর দেখানোর দরকার হলে এখানে ডেট সেট করতে হবে কবে আপনার ওয়েবসাইটটা লঞ্চ করবে। ধরেন আমি দিয়ে দিচ্ছি এই মাসের 17 তারিখে আমার ওয়েবসাইট লঞ্চ করবে। ঠিক আছে। আচ্ছা, ধরেন এই এই সবকিছু হচ্ছে 13 দিন, কাউন্টডাউন হচ্ছে উল্টা দিকে। এখন এটা যদি 13 দিন শেষ হয়ে যায়, 13 দিন পরে কি হবে ওয়েবসাইটটা? লঞ্চ হবে ভাই আবার নতুন করে। লঞ্চ হবে নাকি না ব্লাস্ট ভাই, হয়ে যাবে? এই ইন্টারভিউ হুম, লঞ্চ হয়ে যাবে। লঞ্চ না হয়ে যাবে না, এরকম। না একটু অবশ্যই আগে করতে হবে তো লঞ্চটা। একটু আগে যে ছিল না, 0 0 হয়েছিল, ওরকম হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ধীরে ধীরে ব্যাপার। আচ্ছা, তো এখন একটা minute। এখন আমাদের আর কি কাজ আছে আমি একটু দেখি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো বসাই দিবেন আপনাদের যেগুলো আছে। কোনো সোশ্যাল মিডিয়া ধরুন আপনার দরকার নাই, লাইক ধরেন এটা আপনাদের দরকার নেই, ঠিক আছে, ইনস্টাগ্রাম আপনাদের দরকার নেই, আপনি কি করবেন, ইনস্টাগ্রামের ফিল্ডটা ফাঁকা করে দিবেন, জাস্ট কোনো লিঙ্ক বসাবেন না। এখন এটা যদি রিলোড দেন আপনি দেখবেন ওইটা চলে গেছে, ওই যে নাই, দেখছেন? আবার আবার ব্যাক আনতে চাইলে লিঙ্কটা আবার বসাই দিবেন, অথবা হ্যাশট্যাগ বসাই দিলে এটা আবার রিটার্ন চলে আসবে। আচ্ছা, লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো গুলো বসাইতে হবে, আপনার যে কন্ট্যাক্ট ইনফো আছে আপনি এখানে বসাই দিয়ে সেভ করে দিবেন, বা ক্লায়েন্ট যেটা দেয় ওটা আমরা এখানে বসাই দিয়ে সেভ করে দিব, দ্যাটস ইট। আমাদের একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি হয়ে গেল। বুঝতে পারছি সবাই? জি ভাই। জি ভাই। ওকে, কোনো কোয়েশ্চেন? কোশ্চেন হচ্ছে আমাদের কাছে ভাই এখনো তো ডোমেন নেওয়া হয়নি তো, মানে আমরা আমার আরো 4-5 দিন লাগবে আমার কিনতে। আমি হোস্টিং কিনবো, কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিসটা করবো কি দিয়ে এটা একটু সাজেস্ট করে দিন। এই মুহূর্তে আসলে এটা টাফ, কারণ আমি যে জিনিসগুলো আগে রেকমেন্ড করতাম ওইগুলো এখন আর খুব ভালো কাজ করে না। একটা আছে লোকাল হোস্টে প্র্যাকটিস করতে পারেন, বাট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আগে হোস্টে দিয়ে ওটাতে করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে। হুম, ভাই জি। আমি নর্মালি যে প্র্যাকটিস করতাম, বাট ওইটা কিছু শেয়ার করা যায় না। শেয়ার করা যায় না, এটা প্রবলেম, হ্যাঁ। জি। ট্রাই করেন, আসলে দরকার হবে সবারই। আর এটাই মোটামুটি লাস্ট কস্টিং ফ্রিল্যান্সিং এর আগে। আর আপনাদের তেমন কোনো কস্টিং নেই, বাকি থিম প্লাগইন যা প্রিমিয়াম লাগবে সবই আমরা প্রোভাইড করতে পারবো। এই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিংটা আপনাদের আসলে মোটামুটি ফ্রিল্যান্সিং এর আগে লাস্ট কস্টিং। সো নিয়ে নেওয়া উচিত সবার আমার মতে। যেখান থেকে চান নিতে পারেন, ওয়াইজ ডিসিশনে নেবেন। আর আমাদের কাছ থেকে নিতে চাইলে এই যে জোনাকি.com, আমি ওয়েবসাইটটা শেয়ার করে দিচ্ছি, চাইলে এখান থেকে নিতে পারেন, আমি অলরেডি ওয়েবসাইটটা শেয়ার করে দিচ্ছি জিমের সাথে। তো ওইখান থেকেও নিতে পারেন। আর আমাকে নক করতে পারেন কোনো হেল্প দরকার হলে, তো ডোমিনোসিং রিলেটেড ওই ডিপার্টমেন্টের দেখাশোনার দায়িত্বে আমি আছি। তো আশা করি শিওর সাপোর্টটা ভাই। ঠিক মতো পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা কামিং সুন ওয়েবসাইট তৈরি করা and ওটা সাবমিট করা। আপনাদের মেইন ডোমেনে একটা কামিং সুন করে সুন্দর করে ওটা জমা দিয়ে দিন। ঠিক আছে, এরপর থেকে আপনাদের যা হবে সবই তো সিপ্যানেলেই হবে, আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস যেহেতু। তো আশা করি ওর আগে আপনারা একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, সেই পর্যন্ত আজকে শেষ করি নাকি? জি জি শিওর ভাই, ভাই। থ্যাংক ইউ। ওকে, হয়তো দেখা হবে কোনো ক্লাসে। সবার জন্য শুভকামনা রইলো, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।